আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব গুণগত রসায়ন অধ্যায় দ্বিতীয়। ঠিক আছে, আমরা এই গুণগত রসায়ন নিয়ে আজকে আমরা আলোচনা করব। সো আমরা প্রথমেই আলোচনা করব আমাদের হচ্ছে পরমাণুর মডেল। আজকে আলোচনা করব পরমাণুর মডেল। এখন হচ্ছে আমাদের এই চ্যাপ্টারে কতগুলো আমরা পরমাণু মডেল দেখতে পাই। যেমন আমাদের প্রথম যেটা দেখতে পাই সেটা হচ্ছে বিজ্ঞানী রাদারফোর্ড। আমরা দেখতে পাই হচ্ছে রাদারফোর্ড, তারপর আমরা দেখতে পাই নিলস বোর, আমাদের নিলস বোর। তারপর দেখি হচ্ছে আমরা ডি ব্রগলি। তারপর দেখি হচ্ছে আমরা সুইডেনজার। তারপর দেখি আমরা হাইজেনবার্গ। এই যে আমাদের পরমাণুর 5টা মডেল আমরা লিখলাম, তাদের প্রত্যেকটার একটা নির্দিষ্ট ভিত্তি রয়েছে। যেমন রাদারফোর্ড হচ্ছে তোমার কি করেছিল, উনি নিউক্লিয়াসের অস্তিত্ব বের করেছিলেন। তার মানে তার যদি আমি ভিত্তিটা লিখি, এটা আমরা লিখবো কি ভিত্তিগুলো যদি লিখি তাহলে হচ্ছে আমাদের রাদারফোর্ডের কি হবে, কেন্দ্রস্থ নিউক্লিয়াসের অস্তিত্ব। আমাদের রাদারফোর্ড গেল কি, কেন্দ্রস্থ নিউক্লিয়াসের অস্তিত্ব। এখন আমরা পড়বো নিলস বোর হচ্ছে আমাদের কি করেছিল, তোমার হচ্ছে কক্ষপথ, তারপর হচ্ছে অরবিটাল বা শক্তি স্তরের ধারণা দিয়েছিলেন। নিলস বোর থেকে আমরা কি পেয়েছি, ইলেকট্রনের স্থির বা হচ্ছে অরবিটাল বা শক্তি স্তরের ধারণা লিখবো আমরা, শক্তি স্তরের ধারণা। অথবা আমরা লিখতে পারি হচ্ছে প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব, লিখতে পারি হচ্ছে প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। আমাদের হচ্ছে নিলস বোর থেকে আমরা পেয়েছি কি, ইলেকট্রনের স্থির কক্ষপথের অরবিটাল শক্তি স্তরের ধারণা, অরবিটাল অথবা শক্তি স্তরের ধারণা বা হচ্ছে আমাদের প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। এখন আমরা পড়বো কি ডি ব্রগলির যে সমীকরণ, সেটা থেকে আমরা কি পেয়েছি, সেটা থেকে আমরা পেয়েছি ইলেকট্রন এর তোমার হচ্ছে দ্বৈত ধর্ম, তারপর হচ্ছে আমাদের কণা ধর্ম এবং হচ্ছে তরঙ্গ ধর্ম। তারপর আছে আমাদের সুইডেনজার, সেটা থেকে আমরা কি পেয়েছি, সেটা থেকে আমরা পেয়েছি হচ্ছে তরঙ্গ বলবিদ্যার সমীকরণ, পেয়েছি তরঙ্গ বলবিদ্যার সমীকরণ। তারপর হচ্ছে আমাদের হাইজেনবার্গ, সেটা থেকে আমরা পেয়েছি কি অনিশ্চয়তার নীতি। এই যে আমরা পেয়েছি কি অনিশ্চয়তার নীতি। এখানে আমাদের এই যে 5টা মডেল পড়লাম এবং তার ভিত্তিগুলো যে আমরা পড়লাম, এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য সংক্ষিপ্ত আকারে জেনে রাখা, যে হচ্ছে রাদারফোর্ডের পরমাণু থেকে আমরা কি পাইছি, কেন্দ্রস্থ নিউক্লিয়াসের অস্তিত্ব পেয়েছি। তারপর নিলস বোর থেকে আমরা কি পেয়েছি, কক্ষপথ বা অরবিটাল বা শক্তি স্তরের ধারণা অথবা প্লাঙ্কের কোয়ান্টাম তথ্য পেয়েছি। তারপর হচ্ছে ডি ব্রগলির সমীকরণ, সেটা থেকে আমরা কি পেয়েছি, তরঙ্গ ধর্ম, কণা ধর্ম, আর হচ্ছে কি তোমার দ্বৈত ধর্ম, কণা ধর্ম, তরঙ্গ ধর্ম, এই 3টা জিনিস আমরা পেয়েছি। তারপর হচ্ছে আমাদের স্লুডেনজারের থেকে আমরা কি পেয়েছি, তরঙ্গ বলবিদ্যার সমীকরণ। হাইজেনবার্গ থেকে আমরা পেয়েছি অনিশ্চয়তার নীতি। এই 5টা নীতি আমরা খুব ভালোভাবে পড়বো। তারপর আমরা একটু সামনে আগাই। এখন আমরা পড়বো হচ্ছে রাদারফোর্ডের, আমাদের ফার্স্ট টপিক রাদারফোর্ড নিয়ে আমরা আগে পড়বো। রাদারফোর্ডের আলফা কণার বিচ্ছুরণ, রাদারফোর্ড কথাটা আসে কি, রাদারফোর্ডের আলফা কণার বিচ্ছুরণ। আমরা পড়বো হচ্ছে রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ।
এখন এই যে আমাদের এই টপিকটা আসলে প্রথমে আসে আলফা কণা। আলফা কণাটা কি অ্যাকচুয়ালি? আলফা কণাকে আমরা বলি কি হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াসকে আমরা আলফা কণা বলে থাকি। হিলিয়াম নিউক্লিয়াসকে যেমন আমরা লিখে থাকি হচ্ছে হিলিয়াম 2+, এটা হচ্ছে আমাদের আলফা কণা, ঠিক আছে। এখন হচ্ছে এই যে আমাদের আলফা কণা, এটাকে আমরা হচ্ছে যদি সংজ্ঞাটা লিখি আলফা কণা, তাহলে আমরা বৃহৎভাবে লিখতে পারি হচ্ছে হিলিয়াম পরমাণু থেকে দুটি ইলেকট্রন অপসারণের ফলে যা পাওয়া যায় তাকে আলফা কণা বলে। তাহলে আমরা কি বললাম? হিলিয়াম পরমাণু থেকে দুইটি ইলেকট্রন অপসারণের ফলে যা পাওয়া যায় তাকে হচ্ছে আলফা কণা বলে। অথবা দিয়ে আমরা লিখতে পারি হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াসকে আলফা কণা বলে। লিখবো হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াসকে আলফা কণা বলে। যেমন এটাকে যদি আমরা হচ্ছে লিখতে চাই তাহলে কিভাবে লিখতে পারি? এই যে হিলিয়াম থেকে আমার দুইটা ইলেকট্রন অপসারণের ফলে আমরা পেয়েছি কি আলফা কণা, ঠিক আছে। এই যে আমার 2+ আলফা কণা। দেখো আমাদের আলফা কণাটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে তোমাদের কাছে। আমাদের এই যে ফার্স্টে আছে হচ্ছে আলফা কণা। আলফা কণা কি আমাদের হিলিয়াম নিউক্লিয়াসকে আমরা আলফা কণা বলি। এটা হচ্ছে আমাদের আলফা কণা। এখন এই হিলিয়ামে আমাদের যে আলফা কণার বৈশিষ্ট্যগুলো যদি আমরা পড়ি, আলফা কণার কি কি বৈশিষ্ট্য? আলফা কণা হচ্ছে উচ্চ গতি সম্পন্ন। প্রথম বৈশিষ্ট্য আমাদের 1 নম্বর হচ্ছে উচ্চ গতি সম্পন্ন। উচ্চ গতি সম্পন্ন। আমাদের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন। উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন। তারপর হচ্ছে এই যে আমরা তো দেখতেই পেলাম তার হচ্ছে আমাদের দ্বিধনাত্মক চার্জ বিশিষ্ট। তাহলে আমরা কি বলবো? দ্বিধনাত্মক চার্জ বিশিষ্ট। দ্বিধনাত্মক চার্জ বিশিষ্ট। তারপরে আমরা বলতে পারি যে হচ্ছে এখানে 4 নাম্বার আরেকটা দিতে পারি হচ্ছে হিলিয়াম তোমার 2+ বা এখানে আমরা 4 হিলিয়াম 2+ দ্বারা হচ্ছে প্রকাশ করা হয়। আমরা হচ্ছে এভাবেও প্রকাশ করতে পারি, আবার এভাবেও প্রকাশ করতে পারি। এখন আমি আশা করি আপনাদের হচ্ছে এই আলফা কণার হচ্ছে সম্পূর্ণ টোটাল টপিকটা ক্লিয়ার। এই যে আমাদের রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, তার জন্য হচ্ছে আমাদের 3টা উপকরণ দরকার হবে। প্রথম উপকরণ হচ্ছে আমাদের আলফা কণা, যেটা আমরা আলফা কণা সম্পর্কে তখন পড়লাম। তারপর আমার দ্বিতীয় উপকরণ দরকার পড়বে হচ্ছে সোনার পাত। এখন হচ্ছে এই সোনার পাতটা হচ্ছে পাতলা হতে হবে। এখানে লিখে নিব আমরা পাতলা সোনার পাত, যেটার পুরুত্বটা আমরা লিখে দিচ্ছি পুরুত্ব 0.0004 সেন্টিমিটার, অথবা আমরা যদি হচ্ছে মিটারে লিখি তাহলে হবে 0.000004 মিটার, অথবা যদি আমরা হচ্ছে সেন্টিমিটারে লিখি বাট হচ্ছে 4 × 10⁻⁴ সেন্টিমিটার, এভাবেও আমরা লিখতে পারি। এখন হচ্ছে আমরা দেখবো হচ্ছে আরেকটা 3 নম্বর উপাদানটা হচ্ছে আমাদের কি জিঙ্ক সালফাইড পর্দা, ZnS বা হচ্ছে জিঙ্ক সালফাইড পর্দা, ঠিক আছে। এই 3টা উপকরণ লাগবে।
এবার যদি আমরা চিত্রটা এঁকে নিই তাহলে হচ্ছে আমরা ধরো চিত্র এখানে লিখলাম চিত্র। এই যে এটা হচ্ছে আমাদের পর্দাটা, এটা হচ্ছে আমাদের ZNS বা হচ্ছে জিঙ্ক সালফাইড পর্দা। এইখানে হচ্ছে আমার সোনার পাটটা আছে, এই যে এটা হচ্ছে আমাদের সোনার পাট, ঠিক আছে। এখানে হচ্ছে তার আবার নিউক্লিয়াসটা, তারপর হচ্ছে এখান থেকে আমি আলফা কণা বিচ্ছুরণ করব, আলফা কণা। এখন আচ্ছা, এটা হচ্ছে আমাদের সেই পর্দা। তাহলে আমাদের এখান থেকে যখন আলফা কণা বিচ্ছুরণ হবে, এই যে ধরো আমি এখান থেকে বিচ্ছুরণ করলাম, সেটা হচ্ছে একেবারে সোনার পাত ভেদ করে চলে যাবে। এই যে এখান থেকে ভেদ করতেছি, বিচ্ছুরণ করতেছি, এখান থেকে চলে যাবে ভেদ করে। আবার যদি সেম টু সেম নিচ থেকে হচ্ছে আমি আলফা কণা বিচ্ছুরণ করি, সেটাও হচ্ছে সোনার পাত ভেদ করে চলে যাবে। এই যে এখান থেকে হচ্ছে সোনার পাত ভেদ করে চলে যাবে। কিন্তু যদি আমার কিছু সংখ্যক আছে, যখন হচ্ছে তোমার এই যে নিউক্লিয়াসের কাছাকাছি আসবে, তখন সেটা হচ্ছে তোমার কি সামান্য পরিমাণ গতিপথ বেঁকে গিয়ে বিচ্ছুরিত হবে। এই যে এখান থেকে সামান্য পরিমাণ বেঁকে গিয়ে বিচ্ছুরিত হলো। তারপর আবার যেটা হচ্ছে আমার এই যে নিউক্লিয়াস বরাবর যায়, সেটা হচ্ছে তোমার উল্টো দিকে ফিরে আসতেছে, ঠিক আছে। এখন এখানে লিখে নিই আমরা সোনার পাত, সোনার পাত। এখন আমরা এটাকে বলতে পারি কি, বিজ্ঞানী রাদারফোর্ড উচ্চ গতি সম্পন্ন আলফা কণাকে সোনার পাতের মধ্য দিয়ে হচ্ছে প্রবাহিত করেন। আর সেখানে দেখা যায় যে বেশিরভাগ আলফা কণাই সোনার পাত ভেদ করে হচ্ছে চলে যায় এবং হচ্ছে তোমার পর্দাকে, জিঙ্ক সালফেট পর্দাকে আলোকিত করে। তারপর বলতে পারি তাদের সামান্য কিছু বা হচ্ছে কিছু সংখ্যক হচ্ছে বেঁকে যায় আর খুব অল্প সংখ্যক কণা, প্রায় হচ্ছে তোমার 20,000-এর মধ্যে, কতর মধ্যে, এই যে 20,000-এর মধ্যে একটি সোজা হচ্ছে তোমার হচ্ছে বিপরীত দিকে ফিরে আসে। এটাই ছিল আমাদের হচ্ছে রাদারফোর্ডের আলফা বিচ্ছুরণ পরীক্ষা, ঠিক আছে। এখন এটা থেকে আসা যাক তার সিদ্ধান্ত সমূহ। রাদারফোর্ডের যে সিদ্ধান্ত ছিল, দেখো সিদ্ধান্ত এখন সেটা থেকে রাদারফোর্ড হচ্ছে সিদ্ধান্ত নিয়েছিলেন আলফা কণা হচ্ছে তোমার, বেশিরভাগ আলফা কণাই হচ্ছে তোমার কি করে, বেশিরভাগ আলফা কণায় যেহেতু হচ্ছে তোমার ভেদ করে চলে যায়, তাহলে হচ্ছে পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা, সেটা হচ্ছে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন। এবং হচ্ছে তোমার পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াস, পরমাণুর আয়তন খুবই নগণ্য, পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াসের আয়তন খুবই নগণ্য, এটা হচ্ছে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন। তারপর হচ্ছে তোমার পরমাণুর কেন্দ্রের চার্জ হচ্ছে তোমার এই যে এটা ধনাত্মক, কারণ তোমার সেটা হচ্ছে ধনাত্মক চার্জ বিশিষ্ট, তাই সেটা বিপরীত দিকে ফিরে এসেছে। যদি ঋণাত্মক হতো তাহলে তো আকর্ষণ করতো। তাই উনি বলেছেন কি, এই আলফা কণাটা হচ্ছে আমাদের যে নিউক্লিয়াস মাঝখানে থাকে, সেটা হচ্ছে আমাদের ধনাত্মক চার্জ বিশিষ্ট। এবং হচ্ছে তিনি আরো একটা সিদ্ধান্তে উপনীত হন যে তোমার হচ্ছে পরমাণুর নিউক্লিয়াসের ধনাত্মক চার্জ যত হয়, পরমাণুর পারমাণবিক সংখ্যা তত হয়। মানে হচ্ছে তোমার ধনাত্মক চার্জের পরিমাণ যত হবে, পারমাণবিক সংখ্যাও তত হবে। এটাই ছিল তোমার রাদারফোর্ডের সিদ্ধান্তগুলো। আশা করি তোমাদের আজকের ক্লাসটা ভালো লেগেছে এবং কিছু শিখতে পেরেছো। আজকের ক্লাস ছিল আমাদের এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ক্লাসে।